কাল ১৬ই ডিসেম্বর প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা। আপনি কি নিশ্চিন্ত যে আপনার নাম এই খসড়া ভোটার তালিকায় থাকবে? কার নাম থাকছে আর কার নাম যাচ্ছে এই খসড়া ভোটার তালিকা থেকে? খসড়া ভোটার তালিকায় যদি আপনার নাম না থাকে তাহলে আপনি কি করবেন? আপনাকে যদি হিয়ারিংয়ে ডাকা হয় তাহলে আপনি কোথায় যাবেন? আর কি ডকুমেন্টস নিয়ে যাবেন? আর শেষ পর্যন্ত যদি আপনার নাম খসড়া তালিকায় না ওঠে তাহলে কি হবে? আপনাকে কি দেশ ছাড়তে হবে? নমস্কার, আমি রাজু, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্প্রেডিং জ্ঞান বাগান ফান। দেখুন, টান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হলো পশ্চিমবঙ্গের ইনুমেরেশন ফর্ম জমা দেওয়ার কাজ। 11ই ডিসেম্বর ইনুমেরেশন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে গেছে। এখন নতুন করে আর কোনো ইনুমেরেশন ফর্ম জমা দেওয়া হবে না। অর্থাৎ ১৬ই ডিসেম্বর মঙ্গলবার খসড়া ভোটার তালিকা বা ড্রাফট লিস্ট প্রকাশিত হবে। তাই মঙ্গলবার কতজনের মঙ্গল হবে আর কতজনের কপালেই নেমে আসবে অমঙ্গলের ছায়া, সেটাই এখন আশঙ্কার বিষয়। আপনারা কি জানেন খসড়া তালিকা থেকে কাদের নাম বাদ হতে চলেছে আর কাদেরকেই বা হিয়ারিংয়ে ডাকা হতে পারে? এই বিষয়েই বিস্তারিত তথ্য জানাবো আমি এই ভিডিওতে। শেষ দিন অর্থাৎ 11ই ডিসেম্বর দুপুর ৩টে পর্যন্ত ইলেকশন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করা গেছে। যেমন ধরুন, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং তামিলনাড়ু, এই সমস্ত রাজ্যগুলোতে ১০০%ই ইনুমেরেশন ফর্ম বিতরণ করা হয়ে গেছে এবং ১০০%ই ইনুমেরেশন ফর্ম ডিজিটাইজ হয়ে গেছে। তারপরেও কেন এই সমস্ত রাজ্যগুলোতে সময়সীমা বাড়ানো হলো? এখন প্রশ্ন হচ্ছে, কমিশনের সূত্র অনুযায়ী উত্তরপ্রদেশে ৯৯.৬১% ফর্ম ডিজিটাইজ হয়েছে এবং পশ্চিমবঙ্গে ৯৯.৯৬% ফর্ম ডিজিটাইজ হয়েছে। এইবার উত্তরপ্রদেশের সময়সীমা ২৬শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলেও পশ্চিমবঙ্গের সময়সীমা কিন্তু বাড়ানো হয়নি। অন্যদিকে কমিশনের সূত্র অনুযায়ী গত ২৭শে অক্টোবর অবধি পশ্চিমবঙ্গের মোট ভোটারের সংখ্যা ছিল ৭,৬৬,৩৭,৫২৯ জন। আর 11ই ডিসেম্বর ডিজিটাইজ হয়েছে ৭,৬৬,০৮,০৯৫টি ফর্ম। অর্থাৎ এখনও ২৭,৪৯৬টি ফর্ম ডিজিটাইজ করা বাকি আছে। আশা করি যথাসময়ে সেই সমস্ত ফর্মগুলো ডিজিটাইজ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, ইনুমেরেশন ফর্ম জমা নেওয়া এবং ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন হলেও নির্বাচন কমিশনের তরফ থেকে বিএলওদের দেওয়া হয়েছে নতুন নির্দেশিকা, যার ফলে তাদেরকে সন্দেহজনক ভোটারদের বাড়িতে গিয়ে পুনরায় তথ্য যাচাই করার কথা বলা হয়েছে। তাই আগামী ১৬ই ডিসেম্বর খসড়া তালিকায় কাদের নাম থাকবে আর কাদেরই বা নাম বাদ যাবে, সেটাই হচ্ছে এখন আশঙ্কা। এবার যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন তাদের প্রত্যেকের নামই কি ড্রাফট লিস্টে থাকবে? তাদেরকেও কি হিয়ারিংয়ে যেতে হবে? এই সমস্ত প্রশ্নের উত্তরে আসা যাক। তাই প্রথমে আমরা আলোচনা করি কাদের নাম বাদ যেতে চলেছে এই খসড়া তালিকা থেকে। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী বা তথ্য অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে আগামী দিনে যদি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ২ কোটির কাছাকাছি নাম বাদ যায় তবুও অবাক হওয়ার কোনো কারণ নেই। তার কারণ আগে নিজস্ব ম্যাপিং আর প্রয়োজনীয় ম্যাপিংয়ের বাইরে যে ৩০ লক্ষ ভোটার রয়েছে বলে মনে করা হচ্ছিল, এখন সেই সংখ্যাটা বেড়ে প্রায় ২ কোটি হতে চলেছে। সেই ক্ষেত্রে আগে যে বলা হচ্ছিল ৫৮,০৮,২৩২ জনের নাম বাদ যাবে, সেই সংখ্যাটা এখন বহুগুণ বাড়তে চলেছে। যদিও এখনো পর্যন্ত ২৪,১৮,৬৯৯ জন মৃত ভোটারের খোঁজ পাওয়া গেছে।
আর 12,01,462 জন ভোটারের কোনো খোঁজই পাওয়া যায়নি। খোঁজ পাওয়া যায়নি কথার অর্থ হলো এনুমারেশন ফর্মটি আপনাকে দেওয়ার জন্য আপনার এলাকার সংশ্লিষ্ট বিএলও আপনার বাড়িতে 3 বার বা তার বেশি গিয়েও যদি আপনাকে খুঁজে না পায়, তাহলেই সেই ভোটারকে নিখোঁজ ভোটার হিসাবে গণ্য করবে নির্বাচন কমিশন। এছাড়াও যে সমস্ত ভোটারদের একাধিক জায়গায় নাম রয়েছে, সেই সমস্ত ভোটারদের স্থানান্তরিত ভোটারের তালিকায় রাখা হবে। সেই সংখ্যাটা হলো 19,93,087 জন। আর ইলেকশন কমিশনের নজরে ভুয়ো ভোটার হিসাবে চিহ্নিত হয়েছে 1,37,575 জন। আর অন্যান্যদের তালিকায় রয়েছে 57,509 জন। তবে 16ই ডিসেম্বর খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট বেরোনোর সময় এই সংখ্যাটা কিন্তু আরও বাড়বে বলেই আশা করা যায়। এবার আসি পরবর্তী প্রশ্নে। যে সমস্ত ভোটাররাই ইনএনুমারেশন ফর্ম ফিল আপ করে তাদের সংশ্লিষ্ট বিএলওর কাছে জমা দিয়েছে, তাদের প্রত্যেকের নামই কি খসড়া তালিকা বা ড্রাফট লিস্টে থাকবে? এক্ষেত্রে বলে রাখি, ফর্ম জমা দিলেই যে আপনার নাম খসড়া তালিকায় থাকবে এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এই পুরো বিষয়টাই নির্ভর করছে ইলেকশন কমিশনের নিয়ম ও নীতির ওপর। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ইলেকশন কমিশনের কাছে যত ইনএনুমারেশন ফর্ম জমা পড়েছে সেটাকে কিন্তু ইলেকশন কমিশন 3টে ক্যাটাগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে নিজস্ব ম্যাপিং, 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় ম্যাপিং, আর 3 নম্বর হচ্ছে নন ম্যাপিং। এবার নিজস্ব ম্যাপিংটা কি? আপনারা অলরেডি জেনেই থাকবেন 2025 সালে যে এসআইআর প্রক্রিয়াটা সম্পন্ন করা হচ্ছে, এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্টের উপর নির্ভর করে করা হচ্ছে। তাই যে সমস্ত ব্যক্তি বা ভোটার 2002 সালে ভোট দিয়েছিলেন, তারা ইনুমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের নিজস্ব এপিক নাম্বারের ভিত্তিতে। এটাই হলো নিজস্ব ম্যাপিং। কমিশনের তথ্য অনুযায়ী নিজস্ব ম্যাপিং ক্যাটাগরিতে রয়েছে 2,93,69,188 জন। শতাংশ নিরিখে এটা 38.32%। এইবার 2002 সালে যেই সমস্ত ভোটাররা ভোট দেননি অথচ তাদের মা, বাবা, ঠাকুমা, ঠাকুরদা এনারা ভোট দিয়েছেন, সেই সমস্ত ভোটাররা এনুমারেশন ফর্ম ফিল আপ করেছে তাদের মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদা তাদের ভোটার কার্ড বা এপিক নাম্বারের ওপর ভিত্তি করে। এইটা হলো প্রয়োজনীয় ম্যাপিং ক্যাটাগরি। নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী প্রয়োজনীয় ম্যাপিংয়ের ক্যাটাগরিতে রয়েছে 3,84,55,939 জন। শতাংশের নিরিখে যেটা 50.18%। এই বিরাট সংখ্যক ভোটারের সংখ্যা প্রয়োজনীয় ম্যাপিং ক্যাটাগরিতে থাকার জন্যই ইলেকশন কমিশনের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে। এই জায়গাটি কিন্তু ইলেকশন কমিশন খুব খুঁটিয়ে ভালোভাবে দেখছে। তার কারণ গোটা রাজ্যে 85 লক্ষেরও বেশি ভোটারদের বাবার বয়সের সঙ্গে গরমিল রয়েছে, নামের সঙ্গে গরমিল রয়েছে। সেই কারণে এই সমস্ত ভোটারদের বাড়িতেও নোটিশ আসতে পারে এবং তাদেরকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। এইবার এই প্রয়োজনীয় ম্যাপিং আর নিজস্ব ম্যাপিংয়ের বাইরেও রয়েছে 2 কোটি ভোটার, যারা 2002 সালে নিজেরাও ভোট দেয়নি বা তাদের পরিবারের কেউ, বাবা, মা, ঠাকুমা, ঠাকুরদা এরাও ভোট দেয়নি। এরা রয়েছে নন ম্যাপিং ক্যাটাগরির আওতায়। এইবার প্রশ্ন হলো, 16ই ডিসেম্বর যখন খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট বেরোবে, তখন আপনি জানবেন কি করে যে ড্রাফট লিস্টে আপনার নাম উঠল কিনা, বা আপনাকে হিয়ারিংয়ে যেতে হবে কিনা, বা কত তারিখে হিয়ারিংয়ে যেতে হবে, বা কোথায় হিয়ারিংয়ে যেতে হবে, বা কি ডকুমেন্টস নিয়ে যাবেন, সেখানে গিয়ে কি বলতে হবে। খুব মন দিয়ে শুনবেন কথাটা। আপনার নাম খসড়া তালিকায় উঠল কিনা, বা হিয়ারিংয়ে যাবেন কিনা, বা কত তারিখে যাবেন, এই সমস্ত তথ্যগুলো বিএলও নিজে আপনার বাড়িতে গিয়ে আপনাকে জানিয়ে আসবে। এই প্রসঙ্গে আরেকটা কথা জানিয়ে রাখি, আপনার যদি খসড়া তালিকায় নাম উঠেও যায়, তবুও বিএলও
বা ইআরও আপনাকে হিয়ারিংয়ের জন্য নোটিশ পাঠাতে পারে। তার কারণ ইলেকশন কমিশনের যদি কোনো বিষয়ে কোনো সন্দেহ হয়, তাহলে আপনার খসড়া তালিকায় নাম উঠলেও আপনাকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। শুধু তাই নয়, যদি কোনো ভোটার নিজস্ব ম্যাপিং বা প্রয়োজনী ম্যাপিংয়ের আওতাভুক্ত এবং ড্রাফট লিস্ট বা খসড়া লিস্টে তার নামও উঠেছে এবং যদি ইলেকশন কমিশনের সেই ভোটারের বিষয়ে কোনো সন্দেহ জাগে, তবে সেই ব্যক্তিকে বা সেই ভোটারকেও হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। এছাড়া কেউ যদি তাদের বাবা মা ঠাকুরমা ঠাকুরদার পরিবর্তে কাকা কাকিমা জ্যাঠা জেঠি দাদা এদের নাম দিয়ে ইনামিনেশন ফর্ম ফিল আপ করে, তাহলে তাদেরকেও ভেরিফিকেশনের জন্য বা হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। তাই খসড়া তালিকায় নাম উঠলেই বা 2002 সালে আপনি ভোট দিলেই যে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে না, এই তথ্যটা কিন্তু বা এই কথাটা কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এতদিন একটা কথা শোনা যাচ্ছিল যে হিয়ারিংয়ের যে প্রসেসটা সেটা হবে আপনার বুথে বা আপনার ভোটার গ্রহণ কেন্দ্রেই, কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হিয়ারিংয়ের যে কাজটা বা প্রসেসটা সেটাই সম্পূর্ণ হবে জেলা শাসকের অফিসে, আর কোথাও না। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে যেদিন আপনার হিয়ারিংয়ের ডেট পড়বে সেই দিন যদি আপনার অন্য কোনো ব্যক্তিগত কাজ শিডিউল থাকে, তাহলে আপনি কি করবেন? এক্ষেত্রেও ভয় পাওয়ার কিছু নেই। এই ব্যাপারটা আগে থেকেই আপনি আপনার বিএলও মারফত আপনার ইআরওর কাছে লিখিত চিঠি বা লিখিত দরখাস্ত দেবেন। তিনি এই বিষয়টা সুনিশ্চিত করবে যে আপনাকে অন্য কোনো দিন ডেট দেওয়া যায় কিনা। এক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই যে হিয়ারিংয়ে ডাক আসা মানেই যে আপনি ভুয়ো ভোটার, সেটা কিন্তু মনে করার কোনো কারণ নেই। ইলেকশন কমিশনের যদি কোনো ভোটারের প্রতি কোনো সন্দেহ জাগে, তো সেই সন্দেহটা দূর করার জন্যই ইলেকশন কমিশন আপনাকে হিয়ারিংয়ের জন্য ডাকতে পারে। এক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই। এবার আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে হিয়ারিংয়ে ডাকলে পরে আপনি সেখানে অফিসারদের সামনে গিয়ে কি বলবেন, কি করে নিজেকে ভেরিফাই করবেন বৈধ ভোটার হিসাবে। এ বিষয়ে আরেকটা কথা মনে রাখা দরকার যে ভেরিফাই করতে যখন আপনি যাবেন, তখন আপনাকে নিজে মুখে কিছুই বলতে হবে না। যা বলবে তা হচ্ছে আপনার জমা দেওয়ার নথি। যদি ইনভিটেশন ফর্ম জমা দেওয়ার সময় আপনি কোনো রকম ভুল তথ্য দিয়ে জমা দিয়ে থাকেন, যেটা আপনার অনিচ্ছাকৃত যদি ভুল হয়ে যায়, তো হিয়ারিংয়ের সময় আপনি সেই সঠিক তথ্য বা সঠিক কাগজপত্র দিলে পরেই আপনার হিয়ারিং প্রসেসটা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তবে খেয়াল রাখবেন, নথি বা ডকুমেন্টসের মধ্যে কিন্তু আধার কার্ড মান্যতা পাবে না। আধার কার্ডকে 12 নম্বর ডকুমেন্টস হিসাবে ইস্যু করেছে নির্বাচন কমিশন এবং এটা শুধুমাত্র পরিচয়পত্র হিসাবেই গণ্য হবে। ভেরিফিকেশন বা হিয়ারিংয়ে আপনাকে পাস বা সফল হতে গেলে অবশ্যই আপনাকে যে আগের 11টা নথি, সেই 11টা নথির মধ্যেই যে কোনো একটা নথি দিতে হবে। সেটা আপনার পাসপোর্ট হতে পারে, আপনার এডুকেশনাল বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটস হতে পারে, আপনার বাড়ির দলিল হতে পারে, আপনার জন্ম সার্টিফিকেট হতে পারে, আপনার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারী হওয়ার পরিচয়পত্র হতে পারে, পেনশনের রিসিট বা পেমেন্ট অর্ডার, এই সমস্ত কিছুর মধ্যে যে কোনো একটা দেখালে পরেই হবে। এই প্রসঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, যদি কোনো কারণে আপনার জমা দেওয়া নথি জাল বলে প্রমাণিত হয় বা আপনি জাল নথি নিয়ে ধরা পড়েন, তাহলে ভারতীয় আইন অনুযায়ী আপনার সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং জরিমানা 2 হতে পারে। কথা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাই কখনো জাল নথি নিয়ে হিয়ারিংয়ে বা ভেরিফিকেশনে যাবেন না। সঠিক নথি নিয়ে গেলে তবেই 2026 সালের এসআইআর লিস্ট বা ভোটার লিস্টে আপনার নাম উঠবে। এইবার সর্বশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, 16ই ডিসেম্বর যে খসড়া তালিকা বা ড্রাফট লিস্ট বেরোবে, সেই ড্রাফট লিস্টে আপনার নাম উঠেছে কিনা সেটা আপনি জানবেন কি করে? এর অনেকগুলো পদ্ধতি আছে। আপনার সংশ্লিষ্ট বিএলও, যার কাছে আপনি এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন, তার কাছে একটা লিস্ট থাকবে, সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আপনার এলাকার যে রাজনৈতিক সে কর্মচারী রয়েছে বা রাজনৈতিক যে দল রয়েছে, সেই দলের এজেন্ট বা বিএলএ, বুথ লেভেল এজেন্ট, তাদের কাছে ড্রাফট লিস্ট থাকবে। এছাড়াও ইলেকশন কমিশনের নিজস্ব ওয়েবসাইট eci.gov.in, এখানে গিয়ে আপনি আপনার নাম এবং আপনার ভোটার কার্ডের নাম্বার অর্থাৎ এপিক নাম্বার দিলে আপনি নিজেই চেক করে নিতে পারবেন।
এই খসড়া তালিকায় আপনার নাম উঠেছে কিনা। আমি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দেবেন, যাতে অন্যরা ভিডিওটি দেখতে পায়। আর ভবিষ্যতে এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, নির্ভয় থাকুন।